এটি প্রায় স্পষ্ট যে মধ্যপ্রাচ্য আর কখনোই তার আগের অবস্থায় ফিরবে না। উপসাগরীয় রাষ্ট্রগুলো নতুন ভূ রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছে এবং জ্বালানি বাজার ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোর নিরাপত্তা আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ইরান হয়তো রাষ্ট্র হিসাবে টিকে যাবে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র আর আগের রূপে কখনোই থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানে যে সমন্বিত নজিরবিহীন হামলা চালিয়েছে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অবস্থানে দাঁড় করিয়েছে। যদিও এই যুদ্ধটি দানা বাঁধছিল গত গ্রীষ্ম থেকেই। এই হামলায় নিহত হয়েছেন 1989 সাল থেকে ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তির অবসান বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের মতে এটি শুধু ইরানের জনগণের জন্যই নয়, বরং সব মহান আমেরিকানের জন্য এক ধরনের ন্যায় বিচার। এই ভাষ্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন এই হামলাকে কেবল একটি সামরিক পদক্ষেপ হিসেবে দেখছে না, বরং একে তারা ইরানের আদর্শিক ও কৌশলগত পট পরিবর্তনের একটি চূড়ান্ত মুহূর্ত হিসেবে তুলে ধরতে চাইছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে খামেনির পাশাপাশি ইরানের নিরাপত্তা ও সামরিক কাঠামোর শীর্ষস্থানীয় আরও অন্তত 50 জন নেতা এই হামলায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং প্রতিরক্ষা পরিষদের সচিব ও খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। এই শূন্যতা পূরণের আগেই ইরান চরম ক্ষোভের সাথে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে এই উত্তেজনা একদিনে তৈরি হয়নি, বরং এটি গত কয়েক বছরের ক্রমবর্ধমান সংঘাতের চূড়ান্ত পরিণতি। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল শুধু গাজায় হামাস, উত্তরের সীমান্তে হিজবুল্লাহ এবং লোহিত সাগর সংশ্লিষ্ট হুথি লক্ষ্যবস্তুর বিরুদ্ধেই অভিযান চালায়নি, বরং পরোক্ষভাবে তেহরানের বিরুদ্ধেও ধারাবাহিক সামরিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ইরানের অগ্রবর্তী প্রতিরক্ষা কৌশল উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। এই সংঘাতের আগে একটি প্রাথমিক পরমাণু চুক্তির লক্ষ্যে আঞ্চলিক সমর্থন নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, কিন্তু সেই প্রক্রিয়াকে পরিণতি পাওয়ার সুযোগ না দিয়েই ট্রাম্প সম্ভবত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর প্রশাসনের কট্টরপন্থী উপদেষ্টাদের প্রভাবে ইরানের এই দুর্বল মুহূর্তে সরাসরি হামলার সিদ্ধান্ত নেন। এর ফলে আলোচনার পথ কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সামরিক সমাধানই প্রধান বিকল্প হিসেবে সামনে চলে এসেছে। ট্রাম্প এই হামলাকে কোনো সীমিত অভিযান হিসেবে মানতে নারাজ, বরং তিনি একে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এক হুমকিকে চূড়ান্তভাবে নির্মূল করার অভিযান হিসেবে উপস্থাপন করছেন। হামলার পরপরই ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় বলেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ ফিরে পাওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জ বিতর্ক উস্কে দিয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত বোমা বর্ষণ চলবে। অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য অনেকাংশে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিললেও তাদের মনোযোগ কিছুটা ভিন্ন। নেতানিয়াহু ইরানিদের শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানালেও ইসরায়েলের মূল উদ্দেশ্য হল ইরানকে অভ্যন্তরীণ সংকটে তীব্রভাবে ব্যস্ত রাখা এবং কৌশলগতভাবে এতটাই দুর্বল করে দেওয়া যাতে দীর্ঘমেয়াদে ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে আর সক্ষম না থাকে। তাহলে ইরানের এখন করণীয় কি? এই ইসলামী প্রজাতন্ত্রের জন্য বর্তমান অগ্রাধিকার হচ্ছে স্রেফ টিকে থাকা, সামরিক ও রাজনৈতিক সংহতি বজায় রেখে এই তীব্র আঘাত সহ্য করা এবং পাল্টা প্রতিক্রিয়া চালিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। ইরান বর্তমানে প্রচলিত অর্থে কোনো সামরিক জয়ের জন্য লড়ছে না, বরং তাদের মূল লড়াইটা শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার।
যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক শক্তির সঙ্গে সরাসরি পাল্লা দেওয়ার সক্ষমতা নিয়ে নানা তথ্য গণমাধ্যমে আসে, কিন্তু ইরান আসলেই কতটা সক্ষম সেটা পরিষ্কার না। তবে দেশটির হাতে রয়েছে অনেকগুলো অসম যুদ্ধ কৌশল। সংঘাতের ক্ষেত্র বিস্তৃত করে যুক্তরাষ্ট্রের ব্যয়ের বোঝা বাড়িয়ে দেওয়া এবং আঞ্চলিক ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই এখন ইরানের প্রধান কৌশল। যুদ্ধের ময়দানে শত্রুকে বিভিন্ন কৌশলে ব্যস্ত রাখলেও ইরানের ঘরের ভেতরে দুর্বলতা তৈরি হয়েছে যথেষ্টই। খামেনির মৃত্যুর পর সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরানের ভবিষ্যৎ কী? খামেনির অনুপস্থিতিতে ইরানের শাসন ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে পড়বে না। সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ নতুন একজন সর্বোচ্চ নেতা নিয়োগ করবে, কিন্তু বাস্তবে এই অন্তর্বর্তীকালীন সময়ে সবচেয়ে বড় প্রভাব থাকবে রেভলিউশনারি গার্ড এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর হাতে। তারা ক্ষমতার রূপান্তর কঠোরভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইবে। একটি অন্তর্বর্তীকালীন সমষ্টিগত নেতৃত্ব গড়ে উঠতে পারে, যদিও শীর্ষ কমান্ডারদের মৃত্যুর কারণে তা যথেষ্ট দুর্বল থাকবে। এতদিন পর্যন্ত ইরানের নিজস্ব ভূখণ্ড এবং শীর্ষ নেতৃত্ব তুলনামূলক সুরক্ষিত ছিল, কিন্তু এখন সেই বলয় ভেঙে গেছে। দীর্ঘস্থায়ী সামরিক চাপ ইরানের রাজনৈতিক অভিজাতদের মধ্যে থাকা সুপ্ত বিভাজনগুলোকে উন্মোচিত করতে পারে। অর্থনৈতিক সংকট, সামরিক ক্ষতি এবং অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এসব মিলে কেন্দ্রীয় কর্তৃত্বকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে। সবচেয়ে অস্থিতিশীল পরিস্থিতি হবে যদি শাসনযন্ত্রের নিয়ন্ত্রণহীন পতন ঘটে। এক্ষেত্রে লিবিয়ার অভিজ্ঞতা একটি জ্বলন্ত সতর্কবার্তা। মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সেখানে ক্ষমতার রূপান্তর শান্তিপূর্ণ হয়নি, বরং প্রাতিষ্ঠানিক ভাঙন ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ দেশটিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ইরান অনেক বেশি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী রাষ্ট্র হলেও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর ছাড়া শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে দীর্ঘমেয়াদী প্রক্সি যুদ্ধ ও বিশৃঙ্খলার ঝুঁকি থেকেই যায়। এটি প্রায় স্পষ্ট যে মধ্যপ্রাচ্য আর কখনোই তার আগের অবস্থায় ফিরবে না। উপসাগরীয় রাষ্ট্রগুলো নতুন ভূ রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছে এবং জ্বালানি বাজার ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোর নিরাপত্তা আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ইরান হয়তো রাষ্ট্র হিসাবে টিকে যাবে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র আর আগের রূপে কখনোই থাকবে না। এই সংঘাতের নির্ণায়ক মুহূর্ত কেবল প্রথম দফার হামলা বা খামেনির মৃত্যু নয়, বরং টানা সামরিক চাপ এবং নেতৃত্বহীনতার কারণে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে সেটি নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সঙ্গে।